সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ বুধবার 4 জুন 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক হিমছড়ি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব হাসান রশিদ। জনাব হাসান রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের হাতে 15টি পত্রিকা এসে পৌঁছেছে। আমরা প্রথমে শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, স্বাভাবিক হয়ে আসছে সীমান্ত পরিস্থিতি, 5 জুন পতাকা বৈঠক। জেলায় রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা। মিয়ানমারের ফরমালিনযুক্ত আমে 6 লাখ টেকনাফ। খুরুশকুল রাস্তার মাথার অবৈধ স্ট্যান্ড ফের চালু, প্রতিবাদে সড়ক অবরোধ। দৈনিক হিমছড়ি, রাজনীতিতে অপরাধ করেনি এমন লোক নেই, বলেছেন প্রধানমন্ত্রী। মিয়ানমার সীমান্ত, আশারতলী সীমান্তে ব্যাপক মর্টার বিস্ফোরণ, আতঙ্কিত জনসাধারণ। বাংকার, রকেট লঞ্চার সহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, চুনারুঘাট উপজেলার সাতগড়ি বনাঞ্চলে। ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র ডিজিটালাইজড করা হচ্ছে। রোমালিয়ার ছড়ার গাড়ির স্টেশন নিয়ে আবারও উত্তেজনা, ঘরমুখী মানুষের দুর্ভোগ। আজকের কক্সবাজার, সীমান্ত অস্থিতিশীল করে রোহিঙ্গা ঢুকিয়ে দিতে চায় মিয়ানমার। হবিগঞ্জ সীমান্তের বনে কামানে বিধ্বংসী গোলা। সীমান্তে বাংকার তৈরি করছে মিয়ানমার। জেলাব্যাপী জলপথ দখল করে রেখেছে বেহুন্দি জাল। জেলা প্রশাসকের গণশুনানি প্রতি বুধবার। দৈনিক আলোকিত ও খেয়াল, দ্বার খুলতে পারে মহেশখালী গভীর সমুদ্র বন্দর সহ অর্থজন মেগা প্রকল্পের। দৈনিক আজকের দেশ বিদেশ, পৌর শহরে রাস্তায় রাস্তায় মলমূত্রের ধারা। মে মাসে 8 কোটি 42 লাখ টাকা রাজস্ব আয়, সীমান্ত উত্তেজনা স্থলবন্দরে কোনো প্রভাব পড়েনি। কমিটি হচ্ছে না 1 যুগেরও বেশি সময় ধরে, বিবাহিত ও অছাত্রদের দখলে জেলা ছাত্রদল। গণশুনানি প্রতি বুধবার, জনগণের অভাব অভিযোগ শুনবেন জেলা প্রশাসক। আচ্ছা জনাব হাসান রশিদ, আপনি প্রধান শিরোনামগুলো বুঝতে পারছেন। আমাদের মিয়ানমার সীমান্ত বিগত প্রায় সপ্তাহ 2 ধরে এই বিষয়টাই প্রধান শিরোনাম হয়ে আসছে পত্রপত্রিকায়। তো কিছু কিছু পত্রিকায় স্বাভাবিক হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে, কিছু কিছু বিষয়ে আবার অন্যরকম সংবাদ প্রকাশিত হচ্ছে। আবার এই ফাঁকে দেখা যাচ্ছে আমাদের হবিগঞ্জের দিকে, যদিও বা হবিগঞ্জ সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চলের ওদিকে ভারতের সীমান্ত এলাকা জেলা এটা, ওখানে আবার একটি জঙ্গলে অনেকগুলো আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, বেশ ভারী আগ্নেয়াস্ত্র, মর্টারের মতো জিনিস আগ্নেয়াস্ত্র ওখানে পাওয়া গেছে। এই সার্বিক বিষয় নিয়ে এই যে আপনার এই সীমান্ত মানে বাংলাদেশের সব সীমান্তের বিষয়গুলোকে নিয়ে বা যে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি আমরা মোকাবেলা করছি, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে সীমান্ত আমাদের 3 দিকে অথবা বেশিরভাগ দিকে ভারত বেষ্টিত, আর এদিকে আমাদের মায়ানমার, তারপর এদিকে বঙ্গোপসাগর। আমরা একটা ছোট স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র বাংলাদেশ। সীমান্ত বিষয়টি সবসময় সেন্সিটিভ একটা বিষয়। তো আপনি জানেন মায়ানমার সীমান্তে গত 21 মে একটা সীমান্ত পতাকা বৈঠক হয়েছিল 2 দেশের সীমান্ত বিজেপি এবং বিজিবির মধ্যে। তো এরপর পরিস্থিতি সবসময় শান্ত থাকে, মানে এই যে পতাকা বৈঠকগুলো হয়, এর মধ্যে আমাদের এমন কোনো সমস্যা ছিল না যে আজকে আমাদের যে 21 তারিখ পতাকা বৈঠক হলো, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে মায়ানমার এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ওই পতাকা বৈঠকে রোহিঙ্গা মায়ানমারের পক্ষ থেকে আমাদের এদিকে মানে জঙ্গি সংগঠনগুলোর বিভিন্ন কথা তুলে ধরা হয়েছে। এরপর আমরা দেখলাম 27 তারিখ ওনারা বিনা উস্কানিতে আমাদের গুলি বর্ষণ করলো। তারপর আমাদের একজন বিজেপি সদস্য মারা গেলেন, শহীদ হলেন। তারপর উনি দুঃখের বিষয় হচ্ছে ভারতের সমাজে আমাদের সম্পর্ক মানে এরকম হয় যে ওরা আমাদের একটা বিজেপি সদস্যকে মেরে তারপর ওরা অস্বীকার করছে এবং আরো আরএসও অথবা অন্য সংগঠনের দোহা দিয়ে 7 দিন ধরে ফেরত দেয়।
30 তারিখ লাশ আনতে গিয়ে দেওয়ার কথা বলে আবার গুলিবর্ষণ করছে, 29 তারিখ লাশ ফেরত দিয়েছে। তো এই বিষয়টা কিভাবে হচ্ছে এইটা কয়েকদিন ধরে আপনি বললেন, ঠিকই বলছেন যে কয়েকদিন ধরে শিরোনাম হয়ে আসছে। তো এর মধ্যে পরিস্থিতি লাশ দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছিল, আমি বলবো স্বাভাবিক হয়ে আসছে সেটা কথা। কিন্তু কালকে মানে মঙ্গলবার রাত্রে 10:45টার দিকে আবারও মোটর সেল এবং গোলাগুলি নিক্ষেপ করছে, আবার একটা বিষয়ে আলোচনা আসছে। তবে যতটুকু জানা গেছে সেগুলো ওদের এলাকায় মানে এগুলো বিস্ফোরণ হওয়ার পরে মানুষ আতঙ্কিত হয়ে এবার এদিকে আসছে, আতঙ্কিত হয়েছে। আমাদের বিজিবির পক্ষ থেকে বলেছে আমাদের বর্ডার এগুলো হয় নাই, ওদের বর্ডারে ওরা হয়তো কিছু ব্যবস্থা নিয়েছে। যেটা বলতে চাচ্ছি, কালকে আমাদের এখানে সীমান্ত পর্যায়ে পতাকা বৈঠক, তো আমি আশা করবো সেখানে একটা সমাধান আসবে, সার্বিক বিষয় নিয়ে সমাধান আসবে। এর চেয়ে এখন কিছুক্ষণ আগে আমি 18ই জুন মায়ানমারের উপপররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে। তো সার্বিক বিষয় নিয়ে আমাদের মধ্যে মানে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি সেটা বলবো না। তবে এগুলো শান্তিপূর্ণ বই আলোচনার মাধ্যমে সমাধানে মায়ানমারের সাথে আমাদের সমাধানে পৌঁছবে, এটাই আমি কামনা করবো। কারণ মায়ানমারের সাথে আমাদের অত খুব বেশি কোনো জটিল কোনো বিষয় নিয়ে বিতর্ক নেই, শুধু সামান্য একটা রোহিঙ্গার ব্যাপার আছে, কিন্তু এরকম বড় কোনো বিষয় নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দ্বিমত নেই, কোনো ধরনের ইয়ে নেই। আমি মনে করবো আতঙ্ক সীমান্ত যারা আছে, বিশেষ করে বর্ডারে যারা আছে, আমরাও বলতে গেলে সীমান্তবাসী আমাদের মানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি কিছুটা আমরা নিশ্চিন্তের দিকে যেতে পারি, স্বাভাবিক হয়ে আসছে। যেহেতু উপপররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশ সফর করে আসছেন, তাহলে আমরা এটা হয়েছে, তার মানে আমরা ইতিবাচক মনোভাব নিয়ে আছে, আমরাও ইতিবাচক মনোভাব নিয়ে উত্তেজনা না আসলে মোটামুটি যদি আমরা থাকি তাহলে পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়ে উঠবে, জনগণের কোনো আতঙ্কিত হওয়ার কারণে এটা আমি দেখতেছি। আর আপনি যেটা বললেন হবিগঞ্জের যেটা, সেটা বাংলাদেশ ওই ভারতের দিকের সীমান্ত। এটা ভারত আমাদের সবসময় অভিযোগ করে যে আমাদের এখানে তাদের যেগুলো তাদের বাসায় বিদ্রোহী সংগঠন আছে, গ্রুপগুলো আছে, এগুলো আমাদের এখানে আস্তানা করে এদের সাথে যখন বিএসএফ বিজিবি পর্যায়ে বৈঠক হয় তখন ওরা বিভিন্ন তালিকা দেয়, 10টা-20টা এখানে এদের গ্রুপ আছে, এগুলো ভেঙে দেওয়ার জন্য সবসময় আমাদেরকে তাগাদা দেয়। তো আমি এগুলো আমাদের র্যাবের পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে সেটা হচ্ছে এগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর অস্ত্র, এগুলো আমাদের মোটামুটি একটা বড় পর্যায়ে সেই হিসাবে ধরে নেওয়া যায় এগুলো। তবে ভারতের পত্রিকায় ওই বিষয়টা, ভারতের পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায় এই বিষয়টা, এই যে উলফার ফরেস্ট বোর্ডওয়ার এভাবে বিষয়টা আসছে এদের আমাদের যে বর্তমান সরকার যে বিগত মেয়াদেও দেখেছি এবং বর্তমান মেয়াদে অন্য কোন রাষ্ট্রের কোন দুষ্কৃতিকারী সংগঠন যেগুলো প্রশ্রয় খুব একটা দিচ্ছে না, তিনি খুব কঠোর হস্তায় ব্যাপারে আমরা সরকারের প্রধানের ইয়ে দেখতে পাচ্ছি। হবিগঞ্জে যেটা হয়েছে সেটা বৃহত্তর আঙ্গিকে দুইটা বিষয় বললে আমি বলতে পারি, সেটা হচ্ছে র্যাবের একটা বামমূর্তি এখন খুব নিবনবী অবস্থায় আছে। এই অবস্থায় র্যাব এই অস্ত্র উদ্ধারের কারণে তাদের একটা বামমূর্তি উজ্জ্বল হয়েছে, সেটা যেমন হয়েছে। আবার ভারতের নতুন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের সরকার কিছু একটা ভালো করতে পেরেছে, সেটা বিবেচনায়। আচ্ছা, পৌরসভার রাস্তা আমাদের পৌরসভা নিয়ে আমরা বিগত সময়ে বিভিন্ন সময় আলোচনা করেছি, আমাদের এই অনুষ্ঠানেও আলোচনা করেছি। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বেহাল অবস্থা। আমাদের সুয়ারেজ ব্যবস্থার যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে একটা পত্রিকায়, ছবি সহ শিরোনাম করেছেন আজকের দেশ বিদেশে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের নাগরিক অবস্থা সম্পর্কে আপনার মন্তব্য কি? কক্সবাজার পৌরসভার এই দুরবস্থা যাবে না, মানে সহজে সমাধান হচ্ছে না বা হবে না, এই কারণে যে কক্সবাজার একটা ছোট্ট শহর, দুই মেইন রোড, প্রধান একটা সড়ক, এর দুপাশে কতগুলো জনবসতি নিয়ে এই শহরটা যাত্রা শুরু হয়েছিল। এরপরে যে পাহাড় ছিল, ওদিকে পাহাড়, এগুলো এখন টাউন পর্যায়ে চলে গেছে। কিন্তু টাউনটা বড় হওয়ার কারণে যদি পানি সহায়তার ব্যবস্থা যদি দুই দিকে প্রভাবিত হতো তাহলে এগুলো একটা ট্যাকল করা যায়। অনেক উপর থেকে কিলো আগে কক্সবাজার বাকখালী নদীতে যদি এখান থেকে আমরা বাজারঘাট আছে, এখন বাজারঘাট দিয়ে যদি পানিগুলো প্রবাহিত হয় তাহলে দ্রুত ওখানে নিষ্কাশন হওয়ার সুযোগ থাকে। এখন এই বাজারঘাট থেকে আরো দক্ষিণ পাশে কিলো 2 কিলো 3 কিলোর পানি, এগুলো কিন্তু ড্রেনেজ ব্যবস্থা মানে ওদিকে যাচ্ছে, মানে বাকখালীতে যাচ্ছে, তাহলে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ছোট।
মানে এটা অপরিকল্পিত নগরায়নের ফল। তো ড্রেনেজ ব্যবস্থা অপর্যাপ্ত, ড্রেনেজ ব্যবস্থা অপর্যাপ্ত। সর্বোপরি মাস্টার প্ল্যানের আলোকে এই শহর, আমি পর্যটনের মাস্টার প্ল্যান না, শহর আমাদের একটা নগর মাস্টার প্ল্যান নিয়ে, নগর মাস্টার প্ল্যান নিয়ে আমাদের চিন্তা ভাবনা করছি। এখানে দুইটা একটা বিষয় আছে, মহাপরিকল্পনা শহর একটা পর্যটন কেন্দ্রিক, আর একটা হচ্ছে আমরা যারা শহর অধিবাসী আমাদের নিয়ে একটা পরিকল্পনা। এটা হচ্ছে শহর, আপনি যে বিষয়টা বলতে সেটা হচ্ছে কক্সবাজার পৌরসভার অধীন। তো আমি আশা করবো কক্সবাজার পৌরসভা এই বিষয়টা নিয়ে মাস্টার প্ল্যান আলোকে এগুলো বাস্তবায়ন করবে। বাজারঘাটের কি অবস্থা সেটা যুক্ত করে আমরা দেখতেছি। ড্রেনেজ ব্যবস্থাগুলো সামনে বর্ষা এগুলো নালা ময়লা আবর্জনায় ভরপুর, এগুলো অন্তত পক্ষে যতটুকু আছে ততটুকু পরিষ্কার না করলে বর্ষাকালে আমাদের অবস্থা খারাপ হবে, সেটা সহজেই বোঝা যায়। এই জন্য পৌর কর্তৃপক্ষকে চেষ্টা করছে। আমাদের আরেকটা জিনিস নতুন, আমাদের কক্সবাজার জেলা প্রশাসক একটি নতুন পদ্ধতি চালু করেছেন। আজকে বিষয়টা পত্রিকায় আসছে, বেশ কয়েকটি পত্রিকায় আসছে। জনগণের অভাব অভিযোগ শুনবেন তিনি, গণশুনানি আয়োজন করছেন। তার এই উদ্যোগটাকে আপনি কি ভাবছেন? না, এটা নতুন আইন কি নয়, এটা আপনি হয়তো মানে ছোট করে লেখা ছিল যে মানে প্রতি বুধবার নাকি একটা বার ছিল, মানে 1 ঘন্টা ধরে এটা শুনানি। কিন্তু আমি এটা ফটো কালকে এটা ওই তথ্য অফিস থেকে বিবৃতিটা মানে এটা দেওয়া হয়েছে, স্পেশালিস্ট সরবরাহ করা হয়েছে আমাদের ইমেইলের মাধ্যমে। এমনিতে সাধারণত 11টা থেকে 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত একটা তো এমনি জনগণ দেখা করার জন্য একটা নির্ধারিত সময় থাকে। এটা গণশুনানি উনি এটা বৃহত্তর আকারে, বিষয়টা আরো বৃহত্তর আকারে মানে আরো বৃহত্তর আঙ্গিকে করার জন্য, মানে আরো বেশি মানুষ যাতে সুবিধা পায়, আরো বেশি মানুষের অভিযোগ যাতে জেলা প্রশাসক হিসাবে, কক্সবাজার প্রশাসনিক অভিভাবক হিসাবে যাতে উনি শুনতে পারেন, সেই জন্য উনি এই ব্যবস্থাটা নিয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসক এটা একটা অবশ্যই ইতিবাচক দিক, আমরা তাকে সাধুবাদ জানাতে পারি। তিনি শুধু অভিযোগ শুনলেই হবে না, সেটা বাস্তবায়নের সমাধানেরও একটা ব্যবস্থা তাকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এই জন্য দৈনিক সমুদ্রকণ্ঠ, ফের বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনা, রহস্যময় বার্মা টাইমস সমাচার। ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র ডিজিটালাইজড করা হচ্ছে, ব্রাজিল সমর্থক তারা 3 জন, অর্থাৎ আমাদের 3 নেত্রী। দৈনিক রূপসী গ্রাম, মালয়েশিয়ায় মানব পাচার থামেনি, বাতাসে সালফার ও নাইট্রোজেন বৃদ্ধি, বাড়ছে বজ্রপাত, বাড়ছে মৃতের সংখ্যা। প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে বসছে সরকার। গোয়ায় যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ছিনতাই, কক্সবাজার থেকে উদ্ধার। এবার হজযাত্রী 85,000। দৈনিক কক্সবাজার, নাক্ষিনছড়ির বাংলাদেশ সীমান্তে ফের বিজেপির মার্শাল গুলি, সরকারের দুর্নীতির শ্বেতপত্র বানাচ্ছেন তারা। জনবিচ্ছিন্ন হবেন দলের এমপিদের প্রতি প্রধানমন্ত্রী। উখে বনভূমিতে 1.5 শতাধিক অবৈধ শ্রমিক। এবার কোরাল প্রপার্টিজের বিরুদ্ধে শ্রমিকের মজুরি নিয়ে প্রতারণার অভিযোগ। ভূমিদস্যু ইলিয়াস সওদাগরের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পরিবেশ নির্ধারণের তালিকায় 1 নম্বরে থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জেলার ক্রীড়া পাগল ভক্তরা বিশ্বকাপ জয়ে ফিরছে, চারদিকে উৎসবের আমেজ। দৈনিক সৈকত, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনা কমলেও পরিস্থিতি স্বাভাবিক নয়। হবিগঞ্জের রহিন বনে 2 শতাধিক রকেট লঞ্চার আগ্নেয়াস্ত্র। বিজেপির আত্মঘাতী কৌশল, মুসলিম যুবকদের সামনে দিয়ে সীমান্ত। দৈনিক আপন কণ্ঠ, বাজেট অধিবেশন শুরু, চলবে 3 জুলাই। কয়েকটঙ্গে 1.5 একর সামাজিক বনায়ন জবরদখল, ভাড়া বাড়ার আতঙ্কে ভাড়াটিয়ারা। আপনি জানেন আগামীকালেই হয়তো আমাদের অধিবেশন, বাজেট অধিবেশন শুরু, চলবে 3 জুলাই পর্যন্ত চলবে। আমাদের হয়তো আগামীকালেই বাজেট পেশ করা হবে। ইতিমধ্যেই যারা নগরবাসীর সুবিধা অসুবিধার কথা বলছিলেন, তারা এখন আতঙ্কে ভুগছে। নতুন কোনো ভাড়া মালিকরা নতুন কোনো চাপ তাদের উপর এসে পড়ছে কিনা, এই বিষয়ে আপনার মন্তব্য কি? বাজেট আসলে আমাদের কালকে অর্থমন্ত্রী প্রায় 2.5 লাখ কোটি টাকা বাজেট পেশ করেছে। তো বাজেট বাড়লে প্রতি বছর তো জুন মাসে আমাদের দেশে বাজেট হয়। বাজেট বাড়লেই কতগুলো জিনিসের দাম কমে, কতগুলো জিনিসের দাম বৃদ্ধি পায়।
তো স্বাভাবিক যেগুলো আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে, যেগুলো বৃদ্ধি হয় সেগুলো আরো বৃদ্ধি বেড়ে যায়, কিন্তু যেগুলো কমানো হয় সেগুলো আর কমানোর কোনো উদ্যোগ তো বিভিন্ন অজুহাতে বাজেট দেওয়ার পরে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেই হিসাবে বাড়ির মালিক যারা আছে ওনারাও বাড়ি ভাড়া বৃদ্ধি করে। আর সুষ্ঠু একটা বাড়ি ভাড়ার নিয়ম নীতি আছে কিনা আমি সরকার বাবা একটা নীতিমালা আছে, কিন্তু সেই নীতিমালা কোথাও কার্যকর আছে বলে এখনো শোনা যাচ্ছে না। সেটা রাজধানী শহর বলেন বা আমাদের মতো মফস্বল শহর বলেন, এই নীতিমালাটা এখনো কার্যকর, যে কারণে এটা উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত। আর এরা বলেন যে তারা ক্ষতিগ্রস্ত, বাড়ির মালিকরা বলেন যে তারা ক্ষতিগ্রস্ত। আসলে এটা একটা সুষ্ঠু নীতিমালার আলোকে এই বিষয়টা বিষয়টা দেখতে পারে। মানে যারা পার্টি আছেন ওরা ক্ষতিগ্রস্ত না হলে এবং বাড়ির মালিক তারাও মানুষ, তারাও বাড়ির মালিক, তারাও এই বিষয়টা মানে উভয় পক্ষের যাতে এটা থাকে সেভাবে একটু আলাপ আলোচনা, এটা পৌর সবাই এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ বা তদারকি করতে পারে। আচ্ছা, আমাদের প্রশ্নপত্র নিয়ে বেশ এটা অবশ্যই যদিও বা বিষয়গুলো খুব জাতীয় ভিত্তিক, কিন্তু তারপরেও আমাদের প্রত্যন্ত জনবিহীন শিক্ষার বিষয়টা আমাদের প্রতিটি ঘরে ঘরেই আমরা এটার সাথে সম্পৃক্ত, প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ। তো বর্তমান সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে ডিজিটালাইজড করার জন্য, যে প্রশ্নপত্র কিভাবে ডিজিটালাইজড করবে, এবারে শিক্ষাবিদদের সাথেও বসবেন সরকার বলেছেন। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, সাম্প্রতিক সময়ে প্রশ্নপত্র ফাঁস বিষয় নিয়ে এই বছর বিশেষ করে, কিন্তু বিগত বেশ কয়েক বছর কিন্তু এই ধরনের কোনো ইয়ে ছিল না। এবছর হঠাৎ করে এই ধরনের হওয়ার কারণটা কি? শিক্ষা ক্ষেত্রে আমাদের বর্তমান অর্থমন্ত্রীর অনেক এস্টিমেট আছে, তো কিন্তু আপনি বললেন যে এই বছর কয়েকটা পরীক্ষা পাবলিক পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ওনার একটা মানে বিষয়টা নিয়ে খুব বেশি আসছেন, উনি নিজে স্বীকার করছেন। তারপর উনি চিন্তা করছে যে এখন শিক্ষাবিদ্যা নিয়ে বসে এই বিষয়ে একটা আলোচনা। তবে আপনি যেটা বললেন প্রশ্ন ডিজিটালাইজ, এইটা হচ্ছে প্রশ্ন পরীক্ষার প্রশ্ন ওখান থেকে ছাপা হবে না, প্রশ্ন পরীক্ষার হলে কম্পিউটার থাকবে, প্রিন্টার থাকবে, 1 ঘন্টা আগে প্রশ্নপত্র ওখান থেকে পাঠানো হবে, ঢাকা থেকে পাঠানো হবে, ইমেইলে সংযুক্ত থাকবে, ইমেইলে পাঠানো হবে, তাকে ওখান থেকে বের করে ফটোকপি করে দ্রুত প্রস্তুত করে এই প্রশ্নগুলো সরবরাহ করা হবে। কিন্তু বিষয়টা এখন ওনারা কি উদ্দেশ্যে এটা হচ্ছে মানে প্রশ্নপত্র পাস করছে সেটা রোধ করার জন্য একটা ব্যবস্থা, কিন্তু এটা হলে যে রোধ হবে সেটা তো বলা যাচ্ছে না। আর এটা যে সব জায়গায় একসাথে যে কার্যকরী হবে এটা কিন্তু পৃথক পৃথক ভাবে যেখানে অ্যাভেলেবল কারণ আছে, ওই ব্যাপার আছে, তারপরে প্রযুক্তির প্রত্যন্ত অঞ্চলে জনবলের ব্যাপার আছে, অনেক ব্যাপার সব আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা যদি নেটে যদি ছেড়ে দেওয়া হয় সেটা তো আরো বেশি বিশ্ব মানে ওপেন খোলা মাঠে ছেড়ে দেওয়ার মতো অবস্থা হবে। কারণ আমরা দেখেছি, আমরাও শিক্ষা ব্যবস্থার সাথে ছিলাম, জড়িত ছিলাম বিধায় আমাদের যতটুকু ধারণা আছে, প্রশ্নপত্র একেবারে সিলগালা করে থানা হেফাজতে থাকে, ওখান থেকে বা জেলা প্রশাসকের হেফাজতে থাকে, ওখান থেকে ঠিক 1 ঘন্টা আগে কেন্দ্রের মধ্যে পৌঁছায়। কেন্দ্রের মধ্যে সেই সিলগালাটি 3 জন শিক্ষক এবং প্রধান শিক্ষক এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হয় জাস্ট 15 মিনিট আগে। এক্ষেত্রে যদি যিনি ডিজিটালাইজড যে বিষয়টা বলা হচ্ছে ওটা তো মিনিমাম 2 ঘন্টা আগে, যদি এখানেই ফটোকপি করতে হয় মিনিমাম 2 ঘন্টা আগে চলে আসতো না। সেক্ষেত্রে তো আমার দৃষ্টিতে যেটা আগে ছিল, যে ব্যবস্থাটা আপনি যেটা বললেন সেটাই উচিত, কিন্তু ওখানে যারা তদারকি করতেছেন ওনাদের মন মানসিকতা আবার ওনাদের যদি যেভাবে দেওয়া যায় ওনাদেরকে ইয়া করতে, এখন ওইটা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সরকারের যে সিদ্ধান্ত ইমেইলে 1 ঘন্টা আগে পাঠাবে, ওইটা হবার আগে সরকার চিন্তা করতেছে যেখানে ওই কাজ ফটোকপি গুলো হবে, প্রশ্নপত্র প্রশ্নপত্র ছাপানো হবে, ওখানেই মানে সরকারি যারা চৌকস বন্ধ আছে ওদেরকে নিয়োগের মাধ্যমে এই বিষয়টা নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করবে। তো আমি বলছি সরকারের প্রশ্নপত্র পাস নিয়ে বিব্রতকর অবস্থায় আছে। তো মানে এগুলো উত্তরণের জন্য সরকার চেষ্টা করতেছে, তো চেষ্টা করে একটা সমাধান আসবে সেটা আমরা কামনা করতে পারি। দৈনিক বাকখালী, মিয়ানমার নিয়ে সতর্ক বাংলাদেশ, র্যাব কর্তৃক 2 শতাধিক রকেট লঞ্চার সেলফ উদ্ধার, টেকনোপে 50 একর সামাজিক বনায়ন জবরদখল, কুরুশকুল সড়কের মাথায় বিপক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ। দৈনিক সাগর দেশ, বাংলাদেশি তাড়াতে মোদির রুট ম্যাপ, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উত্তেজনা, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
দাপটের সহিত দাপড়ে বেড়াচ্ছে ভূমিদস্যু ইলিয়াস, দাপটের উৎস কোথায়? পেকুয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সুপার, বলি খেলা নামে জুয়া খেলা বন্ধ করা হবে। দৈনিক সমুদ্র বার্তা, রাজনীতিতে এসে অপরাধ করেনি এমন কমই আছে বলেছেন প্রধানমন্ত্রী। হবিগঞ্জের জঙ্গলে লাঞ্চার মোটরসের উদ্যান, পুলিশকে জনগণের বন্ধু ও থানাকে নির্যাতিত মানুষের আশ্রয়স্থলে পরিণত করার আহ্বান পুলিশ সুপার আজাদ মিয়া। দৈনিক দৈনন্দিন, ফের দুপক্ষের গোলা ও মোটরসাইকেল নিক্ষেপ, বাড়ি ভাড়াট আতঙ্কে ভাড়াটিয়া। দৈনিক ইরানি, বাজেট অধিবেশন শুরু, চলবে 3 জুলাই পর্যন্ত। পৌর সদর থানার চেয়ার ছাড়ছেন না এসআই শাহেদ। চকরিয়ায় গোলাপ ফুল চাষে নবদিগন্তের সূচনা, শতাধিক চাষির বছরে আয় 10 কোটি টাকা। আচ্ছা, আপনি জানেন আমাদের এখন বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। বিশ্বকাপ জ্বরে ভুগছে আমাদের জেলার ক্রীড়ামোদীরাও, ক্রীড়া ভক্তরাও, আপনি জানেন। এবং আমাদের 3 প্রধান, আজকের পত্রিকায় দেখলাম 3 প্রধান নেত্রী, প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেত্রী এবং একটি বৃহৎ দলের নেত্রী খালেদা জিয়া এবং রোশন এরশাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 3 জনেই ব্রাজিলের সমর্থক। এই ধরনের একটা সংবাদও ছাপানো হয়েছে। আপনি কি মনে করছেন আগামী দিনগুলো যে খেলাধুলার ভেতর দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে কতখানি ব্যস্ত রাখবে, কতখানি সুফল বয়ে নিয়ে আসবে, কতখানি সুকুমার বৃত্তি বিকশিত করবে, এই বিষয়গুলোকে আপনি এই যে ইয়াবার মরণ ছোবল বা এই যে মাদকের মরণ ছোবল থেকে তরুণ প্রজন্মকে এইসব ক্রীড়া অনুষ্ঠান, ক্রীড়ার যে তরফ দিয়ে কিভাবে আমরা বিনোদন, মানে সুন্দর বিনোদনের ভেতর দিয়ে কিভাবে তরুণ প্রজন্মকে বিকশিত করতে পারে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? অনেকগুলো বিষয় আনছেন এখানে। প্রথম হচ্ছে আমাদের 3 নেত্রী, এখন আগে 2 নেত্রী বলা হতো, এখন যেহেতু বিরোধী দলের নেত্রী রোশনের সাথে এখন মাইনাস হয়ে যে রোশন হয়ে গেছে, সেদিনও 3 নেত্রী কথা আসছে। তো 3 নেত্রী ব্রাজিলের সাপোর্টার, কথাটা বলতে অন্তরকে শেষ পর্যন্ত কোনো কিছুতে দেশের উন্নয়নের স্বার্থে না হলেও একটা বিষয়ে মিল দেখা যাচ্ছে। আমরা, আপনি বলছেন যে এটা থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি, অন্তর্বর্তী ওই জায়গা থেকেই ওনারা একটা দেশের উন্নয়নের জন্য একটা কিছু খুঁজে বের করবেন, সেটা আমরা আশা করতে পারি। কারণ ব্রাজিল যেদিন জিতবে সেদিন নিশ্চয়ই 3 জনই খুশি হবে। তাইলে 3 জন যেহেতু খুশি হবে, ওই খুশির অবস্থার মধ্যে ওনারা অন্ততপক্ষে দেশ নিয়েও চিন্তা করবে, ওনাদের মাথায় নিশ্চয়ই ওই বিষয়টা থাকবে না, আমরা থাকবে সেটা আশা করবো। তাই আপনি ঠিক বলছেন, আমরা আগামী 12 জুন থেকে, এখন থেকে শুরু হয়ে গেছে 1 মাস 1.5 মাস, এখন থেকে যেহেতু শুরু হয়ে গেছে আমি বলতে পারি এখন থেকে 1.5 মাস আমরা ফুটবল জ্বরের ভুগবো। মধ্যখানে আমাদের আবার লাস্টের শেষের দিকে প্রায় 15-16 দিন মধ্যে আমরা কিন্তু রমজানের ইন করবো। তো ওই সর্বোপরি মিলে আমরা একটা উৎসবের মধ্যে দিয়ে যাবো, যেহেতু আমরা মুসলিম, সেহেতু রমজান আমাদের জন্য একটা উৎসব, ফুটবল উৎসব। তো আপনি বলছেন যে অবস্থা মানুষ একদম ধর্ম করবে, আবার উৎসব খেলাধুলা দেখবে, উৎসবের মধ্যে থাকবে। আবার মরণের সাথে ফুটবল অন্য সময় আমাদের দেশে ক্রিকেটের কারণে ফুটবলের একটা ক্রেজ কমে গেলেও কিন্তু বিশ্বকাপ আসলে কিন্তু ক্রেজটা এই সুযোগে আবার আমাদের এখন যিনি ফুটবল ফেডারেশনের সভাপতি আছেন আমাদের, উনি কিন্তু ফুটবলের জন্য অনেক কিছু করছেন। উনি আর্জেন্টিনার মতো এখানে খেলিয়েছেন। ওনার এই বিশ্বকাপকে কেন্দ্র করে আগে পরে করে ওনারা এরকম অনেক কোনো প্ল্যান আছে। তো ফুটবলকে ঢেলে সাজানোর ক্ষেত্রে এই ফুটবল ক্রেজ যখন শুরু হয়ে গেছে, সেটা নিয়ে ফুটবলদের চিন্তা করবেন, ক্রিকেট ফুটবলের যারা দায়িত্ব আছেন ওনারা চিন্তা করবেন। তারপর এই সুযোগে আমরা পাড়ায় হোক অথবা থেকে রক্ষার জন্য তরুণ প্রজন্মকে যাতে আমরা ক্রীড়ামুখী করতে পারি, সেই যারা ক্রীড়া পৃষ্ঠপোষক আছেন ওনারা এই সুযোগটাকে কাজে লাগাবে, সেটা আমরা আশা করতে পারি। তো ক্রিকেট খেলা, ফুটবল সুষ্ঠুভাবে সম্পন্ন, সেটাই আমাদের কামনা রইল। চকরিয়া গোলাপ ফুলের চাষ করে নবদিগন্তের সূচনা করেছে, শতাধিক চাষি বছর প্রায় 10 কোটি টাকা আয় করছে। বেশ উল্লেখযোগ্য একটা উপার্জন আমরা দেখতে পাচ্ছি। এই যে ফুল তো এমনিতেই সৌরভ ছড়ায়, এমনিতেই আনন্দ ছড়ায়, সেটার মধ্য দিয়ে যদি একটা অর্থকরী উপাদান হিসেবে যদি আমাদের বিবেচনায় আসে, তাহলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
না, ফুলের বাণিজ্যিক শ্বাস বিশেষ করে আমাদের চকরি সেটা কয়েক বছর ধরে হচ্ছে, কিন্তু এই বছরে প্রায় 50 লাখ হেক্টর করে এমাউন্ট। কক্সবাজার, আমরা এতদিন কক্সবাজারের চিংড়ির কথা বলি, লবণের কথা বলি, এখন আমাদের আরেকটা নতুন উপাদান সংযুক্ত হলো গোলাপ বা ফুল শ্বাস। তো এখানে হয়তো যে যিনি করছেন সে যেমন লাভবান হচ্ছেন, তিনি যেমন লাভবান হচ্ছেন, সেখানে অনেক শ্রমিক কাজ করতেছে, তারা লাভবান হচ্ছেন। তো এটা নিয়ে কক্সবাজার আমাদের কক্সবাজার একটা মানে আয়ের ইনকাম সুযোগ হয়েছে। তো যারা এই উদ্যোগ নিয়েছে এবং তারা করতেছে, তাদেরকে আমরা ধন্যবাদ দিতে পারি। তো এটা মানুষের মানে মানুষের চেষ্টা অব্যাহত রেখেছে নিজের দেশের উন্নয়নের জন্য। মানে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে যে আমাদের অবদান বারবার কয়েক বছর ধরে বিষয়টা কিন্তু আসতেছে বারবার, মানে অর্থনৈতিক ক্ষেত্রে মানে বেসরকারি পর্যায়েও একটা অবদান বারবার যোগ হচ্ছে। তো আমাদের করি এই গোলাপ বাগান আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো আমি যারা এই বিষয়টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। ফুলের সৌরভের সমগ্র জেলা ঘরটুক ছড়িয়ে পড়ুক, ফুলের চাষ, ফুলের সৌরভ, সেই আশাবাদ, সেই কামনা আমাদের। ধন্যবাদ হাসান রশিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিনার যে কোনো অনুষ্ঠান যে কোনো সময় দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।